নমস্কার। ঠিক এই মুহূর্তে নিউজ 18 বাংলা স্টুডিওয়ে আমি অয়ন। এই হচ্ছে বিধায়কের প্রাসাদ। একজন বিধায়ক, সকাল থেকে দেখাচ্ছি দিলীপ মণ্ডল তৃণমূল বিধায়ক, তার প্রাসাদে কি নেই? বড় সুইমিং পুল, ম্যাকাও বিদেশি পাখিতে ভর্তি। এছাড়াও বিধায়কের পেল্লাই বাড়িতে পার্ক, একেবারে পার্ক। শুধু এই বাড়ি নয়, এই বাড়িতে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী তল্লাশি চালাচ্ছে, কারণ পুলিশকে হুমকি দিয়েছিলেন এই বিধায়ক। আর দিলীপ মণ্ডলের আরো একটা বাড়ি দেখাবো, আরো একটা প্রাসাদ দেখাবো। আগে এটা একটু দেখুন, দেখুন কত বড় সুইমিং পুল, তার সঙ্গে ম্যাকাও বিদেশি পাখিতে ভর্তি, তার সঙ্গে বাঘের স্ট্যাচু, ময়ূরের স্ট্যাচু, হরিণের স্ট্যাচু। বিরাট পেল্লাই প্রাসাদ তৃণমূল বিধায়কের। গুহাও রয়েছে। গুহা করতে হলো কেন? আমরা এর আগে সুড়ঙ্গ দেখেছিলাম, এর আগে হাওড়ায়, শিবপুরে, আর এবার এই বিধায়কের বাড়িতে, একেবারে তৃণমূল বিধায়কের বাড়িতে সুড়ঙ্গ গ্রায় গুহাতে কি থাকে এবার দেখাবো। শুধু এই প্রাসাদই নয়, এর কাছেই আরো একটা প্রাসাদ। শুধু ওটাই নয়, এটাকে কি বলবেন, এটাও দেখুন একেবারে প্রাসাদ, প্রাসাদের মতো বিরাট পেল্লাই বাড়ি। আরো একটা তৃণমূল বিধায়ক কি করতেন, কতদিন ধরে তিনি বিধায়ক, দিলীপ মণ্ডলের আর এক প্রাসাদ এলো কি করে, কি তার পেশা? সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, কে এই দিলীপ মণ্ডল, কত বড় জমিদার? দেখো, বাম জমানায় ইনি প্রথম দক্ষিণ 24 পরগনায়, তুমি জানবে যে তৃণমূলের যে প্রথম জয়ী ক্যান্ডিডেট এই দিলীপ মণ্ডল। 1998 সালে প্রথম কুলেরডাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে তিনি জয়ী হন। এরপরেই তিনি বিধায়কের টিকিটে জয়ী হন। তারপর 2006 সালে তিনি আনন্দ বিশ্বাস, তৎকালীন বিষ্ণুপুরের যিনি বাম প্রার্থী ছিলেন, তার কাছে হেরে যান। আবার 2011 সালে তিনি আবার জয়ী হন। পরপর তিনি জয়ী হয়ে গত 2021 সালে তিনি পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীও ছিলেন। এই বছরেও দেখা গিয়েছে যেখানে তৃণমূলের প্রায় ভরাডুবি, সেই বাজারেও কিন্তু তিনি 36,000 ভোটে জয়ী হয়েছেন। এবং এই জয়ের পরে তুমি দেখেছো যে রাজ্য জুড়ে যে তৃণমূল কংগ্রেসের একাধিক পার্টি অফিস দখল, নেতৃত্বদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ এসেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তিনি 11 তারিখ, অর্থাৎ মে মাসের 11 তারিখ তিনি একটি বিজয় মিছিল বের করেন এবং সেই বিজয় মিছিলেই তিনি বলেন যে রাজ্যে পালাবদল হলেও কিন্তু তারা লড়াই চালিয়ে যাবেন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেককে এই ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ যেখানে পার্টি অফিস ভাঙা হয়েছে, যেখানে নেতৃত্ব যারা রয়েছেন তাদের বাড়ি ভাঙা হয়েছে, তাদের বাড়ি সারাই করে দিতে হবে। এবং তিনি ডেডলাইন বেঁধে দেন যে 15 দিন থেকে 1 মাসের মধ্যে সেই বাড়ি সারাই করে দিতে হবে। পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, সেই পার্টি অফিস আমি আসবো কি হুমকি দিয়েছিলেন সেটা তো দেখাবোই, তবে তার আগে একবার দুটো উইন্ডোতে দেখুন, দুদিকে দেখুন, স্ক্রিনের ডান দিকে, স্ক্রিনের বাঁ দিকে দিলীপ মণ্ডলের প্রথম প্রাসাদ, দিলীপ মণ্ডলের দ্বিতীয় প্রাসাদ, বিরাট প্রভাবশালী, দীর্ঘদিন ধরে রাজনীতিতে। এবং কেন আজকে পুলিশ গেল এই কারণে, দিলীপ মণ্ডল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার নামে যে হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন, পুলিশকেও মানেন না বলে। দেখুন কি হুমকি দিয়েছিলেন, আগে দেখুন। এখানে জায়গা শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দিয়ে সব দাড়ি মুড়ি বার করে দেবো। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি, তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। বিরাট হুমকি, বিরাট হুঁশিয়ারি। এবার রওনকের কাছে যাব, অর্পণের কাছে আসবো, তবে এবার রওনকের কাছে যাব। রওনক, সেকেন্ড বাড়ি, এটাও তো বিরাট পেল্লাই। আর এই বাড়ির সন্ধান কি পুলিশ আগে পেয়েছিল, নাকি এবার তদন্ত করতে এসে দিলীপ মণ্ডল সহ বাড়ি পেল?
দেখো একেবারে পুলিশ যখন তদন্ত করে আসে প্রথমেই তারা যায় বাগান বাড়িতে, তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা এবং তারপরে তার ছেলেই জানায় যে এটাই দিলীপ মণ্ডলের বাড়ি যেখানে দিলীপ মণ্ডল থাকতেন। এবং তারপরে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এখানেও তল্লাশি অভিযান চালাচ্ছে। তোমায় বাড়ির ছবিটা দেখাবো, ঠিক 50 মিটার দূরত্ব, 50 মিটার দূরত্বের মধ্যে দুটি বাড়ি, একটা রকম প্রাসাদের মতো বাগান বাড়ি এবং তার 50 মিটার দূরত্বে আরও একটি এরকম বাড়ি যেখানে কিনা দিলীপ মণ্ডল থাকতেন। ভেতরে তার অফিস ঘর রয়েছে, অফিসে কিন্তু তার যারা কর্মীরা তারা দেখাও করতে আসতেন। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এই বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে, যারা বাড়ির ভেতরে রয়েছেন তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যে দিলীপ মণ্ডলের ছেলে অভিক মণ্ডল তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তুমি ছবিটা দেখতে পাচ্ছ, পুলিশ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তারা একেবারে বাড়ির বাইরেই রয়েছে। সেক্ষেত্রে আর কোথায় কোথায় তার বাড়ি রয়েছে এবং তিনি কোথায় যেতে পারেন এই বিষয় জানার জন্য কিন্তু পুলিশ ইতিমধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ সংগ্রহ করেছে এবং দেখা যাচ্ছে যে বাগান বাড়ি, সেই বাগান বাড়ির পেছনের দিক থেকে 9টা 4 নাগাদ দিলীপ মণ্ডল বেরিয়ে যায়। এই সূত্র ধরেই পুলিশ ইতিমধ্যে আশেপাশের বেশ কয়েকটি যে দিলীপ মণ্ডল বেরিয়ে যায় যেটা বললে, সেটা কখন বেরিয়ে যান দিলীপ মণ্ডল? তিনি কি আগে থেকেই খবর পেয়েছিলেন পুলিশ আসছে, কেন্দ্রীয় বাহিনী আসছে? দেখো নিশ্চয়ই তিনি এই আজটা পেয়েছিল, কারণ পুলিশ সূত্রে আমরা জানতে পারছি 9টা 4 নাগাদ যে ক্লোজ সার্কিট, এটা আজকে 9টা 4 না কালকে রাত 9টা 4 কোনটা? দেখো আজ সকাল 9টা 4 নাগাদ তিনি এই বাড়ির পেছনের দিক থেকে বেরিয়ে যান এবং সেটাই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো 9টা 15-র পর থেকে দিলীপ মণ্ডলের সঙ্গে ফোনে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না এবং যখন তিনি বেরিয়ে যাচ্ছিলেন তার সঙ্গে আরও বেশ কয়েকজন ছিলেন, তাদের ইতিমধ্যে টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করেছে পুলিশ। আমি আসবো রওনক, তোমার কাছে আসবো, কারণ এই দিলীপ মণ্ডল তিনি তার কর্মী সহ সঙ্গী সহ বেরিয়ে যান, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তল্লাশির আঁচ আগেই পেয়েছিলেন, যা বললেন আমাদের প্রতিনিধি রওনক। আসবো তোমার কাছে, তবে তার আগে অর্পণের কাছে আরো একবার যাব। অর্পণ, হুমকি হুঁশিয়ারি তো দিয়েছিলেন, কিন্তু কতটা প্রভাবশালী ছিলেন, কি বলছেন ওখানকার মানুষ? দেখো আমরা দীর্ঘদিন ধরেই তিনি বিষ্ণুপুরের বিধায়ক এবং বিষ্ণুপুরের বিধায়ক হিসেবে তিনি এই এলাকায় তার সুনাম রয়েছে এখনো পর্যন্ত। যে এলাকায় তুমি জানবে যে 2088 সালের পর থেকে যে বিষ্ণুপুরের নেপালগঞ্জ সহ যে বিস্তীর্ণ এলাকায় যে দুষ্কৃতি রাজ ছিল, সেই দুষ্কৃতি রাজ এই তৃণমূল আমলে তা শেষ হয় এবং সেখানে এই শেষ করতে গিয়ে বেশ কিছু তাকে কঠোর পদক্ষেপ তাকে নিতে হয়েছিল, যেমন শঙ্কর সুকৃতির মতো নাম করা যারা দুষ্কৃতী সমাজবিরোধী এলাকায় বোমাবাজি করতেন তাদেরকে এলাকা ছাড়া করেছিলেন। এবং তিনি এই হুমকিতে তিনি জানান যে 15 বছর এই যে বিষ্ণুপুর সেখানে শান্তি রাখার জন্য তারা দুষ্কৃতীকে প্রশ্রয় দেননি। এই সরকারের আমলে তারা যদি আবার আসে তাদের বাড়ি সহ উপড়ে ফেলা হবে এমনই তিনি হুমকি দিয়েছেন। এর পাশাপাশি এলাকার মানুষজন যেটা জানাচ্ছেন, যারা বিরোধী পার্টি করেছেন এতদিন ধরে তাদেরকে তিনি হুমকি দিয়েছেন, এমনটাও কিন্তু অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে। আর এই সব অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ একেবারে তল্লাশি চালাচ্ছে তদন্ত করতে গিয়ে। একটা বাগান বাড়িটা কত বড় নাকি বাড়িটা কত বড় এই নিয়ে প্রশ্ন উঠতে পারে। রাজনীতি করেই এই রকম সম্পত্তি বেআইন, এই যে তৃণমূল বিধায়ক তার এটা নাকি বাগান বাড়ি, যেটা প্রথম দেখিয়েছিলাম আগে সেটা বাগান বাড়ি, আর তার 50 মিটারের মধ্যেই বিরাট প্রাসাদ, আরো এক প্রাসাদ। আর যখন প্রথম বাড়িতে তদন্তকারীরা তল্লাশিতে গিয়েছিল তখন তার ছেলে কি বললেন? এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়। দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে, সবার ভাগ, সব প্রত্যেকটা ভাগে একজনের ভাগে আছে। এটা মিনিমাম 15 বছর বিধানসভায় গেছিল। তবে আজকে আমি ঘুমাচ্ছিলাম, দেখি এসেই আমাদের ঘরে দরজা ঢোকাচ্ছিল। পুলিশ চাইছে আমাদের উপরে এখন অত্যাচার করবে, মিছিল বার করেছি বলে অত্যাচার করছে। সার্চ ওয়ারেন্ট দেখায়নি, ওয়ারেন্ট দেখায়নি, কিচ্ছু না। বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্ট দেখিয়ে কিভাবে ঢোকে। আর স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে দেখুন। উনি কত বড় ক্রিমিনাল, উনি কিভাবে সন্ত্রাস কায়েম করতে পারেন, সেল থেকে ছাড়বো। আর এটাও বলতে চাই যে ওনার সাথে যারা আছেন এখনো সাথ দিচ্ছেন, সবাইয়ের উপরেই আইনানুগ ব্যবস্থা হবে।
আরো একবার রওনকের কাছে যাব। শেষ প্রশ্ন রওনক, যে এই মুহূর্তে তল্লাশি তো চালানো হচ্ছে, কিন্তু কি পদক্ষেপ করা হবে, এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে কিনা, এই সব বিষয়ে কি দ্রুত তদন্ত আরো এগোবে? দেখো, একেবারে ইতিমধ্যে ডায়মন্ড হারবার পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং তোমায় জানিয়ে রাখবো তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যে ভিডিওটি আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে, যে হুমকিমূলক একটি বার্তা তিনি দেন, এটাকে কেন্দ্র করেই গত পরশুদিন দুজন বিজেপি সমর্থক বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। গতকাল জামিন অযোগ্য ধারায় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মামলা রুজু করে এবং এই বিষয়কে কেন্দ্র করেই পুলিশ যখন আজ তার খোঁজে তার বাড়িতে আসে, এই রকম বিলাসবহুল বাড়ি এবং তুমি দেখিয়েছো যে তার আয় কতটা, যে কোনো রকম অ্যামিনিটিস কিন্তু এই বাগান বাড়ির মধ্যে নেই বললেই চলে। সেক্ষেত্রে এই বিষয়টিও পুলিশ খতিয়ে দেখবে যে তার আয়ের সঙ্গে তার যে সম্পত্তি, সেই সম্পত্তির পরিমাণ মিলছে কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। কিন্তু প্রাথমিকভাবে দ্রুত কত কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। বিধায়কের, তৃণমূল বিধায়কের দুই প্রাসাদ, একটা বাগান বাড়ি, একটা বাড়ি। বাগান বাড়িটা কত বড়, বিরাট, তার মধ্যে কি নেই, বিরাট সুইমিং পুল, তার মধ্যে বিদেশি পাখি, স্ট্যাচু বিভিন্ন জায়গায়, পশু পাখিদের। আর দিলীপ মণ্ডলের দ্বিতীয় প্রাসাদ, এটা নাকি বাড়ি, এটা বাড়ি, ওটা বাগান বাড়ি। এই 50 মিটার দূরে বাগান বাড়িটা বাঁদিকে, মানে স্ক্রিনের ডান দিকে, আর স্ক্রিনের বাঁদিকে হচ্ছে তার বাড়ি। কালকেই কড়া পদক্ষেপের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন বেআইনি নির্মাণ ভাঙতে হবে, বিশেষ করে তিলজলায়, যেখানে আগুনে অগ্নিকাণ্ড হয়ে দুজনের মৃত্যু হয়েছিল, আশঙ্কাজনক আরও বেশ কয়েকজন। সেই বাড়ি ভাঙা আজও শুরু হলো, গতকাল পর আজও বাড়ি ভাঙার কাজ চলছে। আজও ভাঙা হচ্ছে বেআইনি বহুতল। মুখ্যমন্ত্রীর নির্দেশে একেবারে অ্যাকশন, 3 ঘন্টার মধ্যে কালকে অ্যাকশন। তারপরে আজ সকাল 10টা থেকে ভাঙার কাজ ছিল, কিন্তু কিছুক্ষণ আগে থেকে আবার ভাঙার কাজ শুরু হয়েছে। সুদীপ্ত, এটা কি ওই বাড়িটাই নাকি পাশে অন্য কোনো বাড়ি? কটা বাড়ি ভাঙার কাজ চলবে? দেখো অয়নদা, আজ যেখানে ভাঙার কাজ চলছে সেটা হচ্ছে গতকাল যে বাড়িটি ভাঙা হচ্ছিল ঠিক সেই বাড়িটি। আমার ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই ছবি। আমার যে বাড়িটি গতকাল ভাঙার কাজ হচ্ছিল সেই বাড়িটি কিন্তু আজকে কিন্তু ভাঙা হচ্ছে। ঠিক 12টা 28 নাগাদ একটি আত্মবার মেশিনকে এনে রাখা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই আত্মবার মেশিন কিন্তু কাজ করেনি বা এমনটা কিন্তু দেখা গিয়েছে। যদিও ম্যানুয়ালি একদম টপ ফ্লোরে গিয়ে কিন্তু ভাঙার কাজ চলছে এবং নিউম্যাটিক হ্যামার দিয়ে সেই ভাঙার কাজ, অর্থাৎ ছাদ ভাঙার কাজ কিন্তু চলছে, এমনটাই কিন্তু দেখা গেল। একদিকে যখন একদম রীতিমতো পুরো দমে রাজ্য প্রশাসনের তরফ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যেমনটা বলা হয়েছিল যে বেআইনি নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স, এবং ঠিক একইভাবে সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ বাস্তবায়নও একইভাবে দেখা যাচ্ছে। এবং আজও কিন্তু যে বাড়ি ভাঙা হচ্ছিল সেই বাড়ি কিন্তু ভাঙার কাজ চলছে। পাশাপাশি আরও একটি বাড়ি রয়েছে যে বাড়িও কিন্তু ভাঙা হবে, যেখানে এক রাতের একটি সময় দেওয়া হয়েছিল, যেখানে যারা এখানে বাসিন্দা ছিলেন তাদের এক রাতের সময় দেওয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল তার জিনিসপত্র বের করে নিক, তারা বের করে নিয়ে গিয়েছে। সকাল থেকে সেই ছবি দেখা গিয়েছে এবং এই বাড়িটি, অর্থাৎ প্রথম বাড়ি ভাঙার পর দ্বিতীয় বাড়ির ভাঙার কাজ হবে তা একেবারে গতকাল কিছু অশান্তি বা একটু বাধার মুখে পড়তে হয়েছিল প্রশাসনকে, আজকে সেরকম কোনো ঘটনা? দেখো, সকাল থেকে দেখছিলাম যে ব্যারিকেড ছিল সে ব্যারিকেড কিন্তু দেওয়া ছিল। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল 12টা থেকে ব্যারিকেডের অংশটা কিছুটা কমানো হলো, কিন্তু নিরাপত্তা সেই একই রকমই রয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে এবং রাজ্য এবং কলকাতা পুলিশের নিরাপত্তা রয়েছে। প্রথমের দিকে একটুও কোনো অশান্তি ছিল না, কিন্তু পরের দিকে দেখা গেল যখন মোটামুটি 2টো ঘড়ির কাঁটা, তখন দেখা গেল একটু অশান্তি তৈরি হচ্ছিল, কিছু মানুষের বিক্ষোভ তৈরি হচ্ছিল। যদিও সেই বিক্ষোভ বা উত্তেজনা চরম পর্যায়ে যায়নি, পুলিশ কিন্তু তা প্রতিহত করেছে এবং তাদের কিন্তু বাইরে সরিয়ে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে ব্যারিকেড কিন্তু আরো দূর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, গতকালের পর আজও ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণ। যে বাড়ি এখন ভাঙা হচ্ছে সেই বাড়িতেই অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে 2 জনের মৃত্যু হয়েছে। একটা বেআইনি কারখানার জন্য 2 জনকে প্রাণ দিতে হয়েছে। আজও ভাঙার কাজ চলছে। আরও একটি বাড়ি ভাঙা হবে আর কিছুক্ষণের মধ্যে।